হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় সিবিএসই বোর্ড সিলেবাসভুক্ত নবম শ্রেণীর গল্প স্বামী বিবেকানন্দ রচিত চিঠি। প্রথমেই বলি স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত, মা ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে নাম ছিল নরেন্দ্রনাথ। তিনি ছোটবেলায় ছিলেন ভীষণ দুরন্ত। নিজের চোখে না দেখে বা কোনো কিছু যাচাই না করে তিনি বিশ্বাস করতেন না। ঈশ্বরের প্রতি তার ছিল চরম ও পরম ভক্তি। শৈশবে বিবেকানন্দ ছিলেন অত্যন্ত সাহসী। সবসময় তার দুরন্তপনা যেন লেগেই থাকত। এই স্বামী বিবেকানন্দ যখন পিতা মারা যায়, মানে বিপদে পড়েন, ঠিক তখন কিন্তু তিনি রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন। কারণ যাদের কাছে তিনি গেছেন তারা তাকে সঠিক পথের সন্ধান দিতে পারেনি। তাই রামকৃষ্ণদেবের কাছে গিয়ে তিনি সঠিক পথের সন্ধান পেয়েছিলেন। রামকৃষ্ণদেবের কথা তার ভালো লেগেছিল এবং তিনি রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। রামকৃষ্ণদেব বলেছিলেন তার কাছে যে কালীমা আছে, সেই কালীমায়ের কাছে গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেখানে গিয়ে তার দারিদ্রতার বা প্রয়োজনের সময় তিনি মায়ের কাছে যা চাইবেন তাই পাবেন, এরকম আশ্বাস দিয়েছিলেন গুরুদেব রামকৃষ্ণ। কিন্তু মায়ের কাছে গিয়ে তিনি কিন্তু কোনো কিছু না চেয়ে, অর্থ সম্পদ না চেয়ে তিনি চেয়েছিলেন বিদ্যা। মায়ের কাছে তিনি হাত জোর করে বলেছিলেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও আর বৈরাগ্য দাও। প্রথমবারে বেরিয়ে আসার পরে রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করলেন তিনি তার চাওয়া চাইতে পেরেছেন কিনা মায়ের কাছে। তিনি বললেন না, তিনি ভুলে গেছেন। মায়ের রূপ দেখে তিনি ভুলে গেছেন এবং তিনি অন্য কিছু চেয়েছেন। রামকৃষ্ণদেব বললেন দ্বিতীয়বার তাকে সেই মায়ের কাছে গিয়ে চাইতে, কারণ তখন তাদের অবস্থা ভীষণই খারাপ। তাকে মায়ের কাছে চাইতেই হবে, আর মায়ের কাছে যা চাইবে তাই পাওয়া যাবে, এটা রামকৃষ্ণদেব বলেছিলেন। দ্বিতীয়বার যখন বিবেকানন্দকে সেখানে পাঠানো হলো, সেখানেও তিনি টাকা পয়সা অর্থ সম্পদ চাইতে ভুলে গেলেন। তিনি বললেন, মা জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। দ্বিতীয়বার ফিরে আসার পরে রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন, কিরে, ঠিক ঠিক কথা বলেছিস তো মাকে? যা চাওয়ার ছিল মাকে চেয়েছিস তো এবার? না বাবা, ভুলে গিয়েছি। এই হলো স্বামী বিবেকানন্দ। তৃতীয়বার তাকে পাঠানো হয়েছিল মায়ের কাছে ধন সম্পদ অর্থ চেয়ে নেওয়ার জন্য। কিন্তু দেখা গেল তৃতীয়বার গিয়েও মায়ের রূপে মুগ্ধ হয়ে তিনি মায়ের কাছে চেয়ে বসলেন জ্ঞান, ভক্তি, বিবেক ও বৈরাগ্য। এই স্বামী বিবেকানন্দ একজন বিখ্যাত মহাপুরুষ, রামকৃষ্ণদেবের শিষ্য। স্বামী বিবেকানন্দের সময়কাল, জীবনের সময়কালটা খুব কম, কারণ প্রচণ্ড পরিশ্রমে তার শরীর ভেঙে গিয়ে তিনি মারা গেলেন মাত্র 39 বছর বয়সে, অর্থাৎ 39 এজে। এই স্বামী বিবেকানন্দ রচিত চিঠি। তিনি পায়ে হেঁটে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং কন্যাকুমারিকায় গিয়ে তিনি একটা বড় পাথর দেখে সেই পাথরের উপর বসেছিলেন ধ্যান করতে, যা আজও বিবেকানন্দ রক নামে পরিচিত। সেই রকের মধ্যে হোটেল আছে, দোকান আছে, বিবেকানন্দের মূর্তি আছে, সমস্ত কিছু বিবেকানন্দের স্মৃতি জড়ানো সেই বিবেকানন্দ রক আজও আছে সেখানে। এবং সেখানে যেতে গেলে সম্পূর্ণভাবে লাইফ বেল্ট পরে নিয়ে তবে যেতে হয়, কিন্তু তিনি সাঁতার কেটে গিয়ে সেখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এই হলো স্বামী বিবেকানন্দ। তার লেখা চিঠি মিস মার্গারেট নোবেলের প্রতি।
তিনি জেনেছিলেন, স্টার্ডির চিঠিতে জেনেছিলেন যে মিস মার্গারেট নোবেল ভারতবর্ষে আসতে চান। প্রকৃতপক্ষে মিস মার্গারেট নোবেল হলেন স্বামী বিবেকানন্দের একজন বিখ্যাত শিষ্যা। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়ে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে মুগ্ধ হয়ে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আর এই মিস মার্গারেট নোবেল, এলিজাবেথ নোবেল হলেন তাদের মধ্যে অন্যতমা এবং বিখ্যাত শিষ্যা। সেই বিখ্যাত শিষ্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে তিনি চিঠিতে লিখেছেন। তিনি জানিয়েছেন, স্টার্ডির চিঠিতে তিনি জেনেছেন যে মিস মার্গারেট নোবেল নাকি ভারতবর্ষে আসতে চায় আর ভারতবর্ষে এসে তিনি কাজ শুরু করতে চান। প্রকৃতপক্ষে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের কথায় তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। এই চিঠিটা পেয়ে, অর্থাৎ স্টার্ডির চিঠিতে জানতে পেরে তিনি মিস মার্গারেট নোবেলকে সাবধান করে দিতেই এই চিঠি লিখেছিলেন। সেই চিঠিটি তিনি লিখেছিলেন আলমোড়া থেকে 29শে জুলাই 1897 সালে। তিনি লিখেছেন, স্টার্ডি চিঠিতে তিনি জানতে পেরেছেন যে তিনি ভারতবর্ষে আসতে চান, কিন্তু তাকে সাবধান করে তিনি বলেছেন যে এখানকার জলবায়ু বা গরম কোনোটাই তার উপযুক্ত নয়। এখানকার জলবায়ু গরম এবং এখানকার যা শীত সেটা সেখানকার গরমকালের মতো, গ্রীষ্মকালের মতো এখানে মানিয়ে নেওয়াটা বড় কষ্টকর। তাছাড়া এখানকার মানুষজন শ্বেতাঙ্গদের ঘৃণা করে আর শ্বেতাঙ্গরাও এখানকার মানুষদের ঘৃণা করে। সুতরাং এমতো অবস্থায় সে যদি এখানে মানিয়ে নিতে পারে তবে তো সেখানে আসবে, না হলে নয়। তবে তিনি স্টাডির সঙ্গে তিনি যে মিস মার্গারেট নোবেল যে এখানে আসতে চেয়েছেন, স্বামী বিবেকানন্দ এটাও বলেছেন যে তার মতো সিংহীর একজন প্রয়োজন আছে ভারতবর্ষে। তিনি ভারতবর্ষে এসে কাজ করতে চান, এতে তিনি খুশি হয়েছেন ঠিক কথাই, কিন্তু তাকে সাবধান করে দিতে চান যে এত প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি যাতে জেনে শুনে তবেই এখানে আসেন। যদি মনে করেন যে তিনি পারবেন তবেই যেন তিনি আসেন। এটা তিনি এই চিঠিতে জানিয়েছিলেন। তিনি এটাও বলেছিলেন যে এখানে প্রচণ্ড বিঘ্ন আছে, অর্থাৎ বাধা আছে। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তিনি জানেন না, অর্থাৎ মিস মার্গারেট নোবেল জানেন না। তা দূর করতে হলে নিজেকে তৈরি থাকতে হবে এবং এখানে এলে মিস মার্গারেট নোবেল এই ভারতবর্ষটাকে অর্ধ উলঙ্গ নরনারীতে দেখতে পাবে, অর্ধ উলঙ্গ নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। এরকমই একটা দেশ ভারতবর্ষ। তিনি সাবধান করে দিয়েছিলেন বারবার, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং শ্বেতাঙ্গরাও এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি বা মিস মার্গারেট নোবেলকে যে খামখেয়ালি ভাববে এটাও তিনি জানিয়েছিলেন মিস মার্গারেট নোবেলকে। তার নাম ভগিনী নিবেদিতা। আমাদের এখানে নাম দেওয়া হয়েছিল ভগিনী নিবেদিতা, অর্থাৎ বোন, আর নিবেদিতাটা হলো আমাদের ভারতীয় নাম। তিনি এটাও বলেছিলেন এখানকার জলবায়ু গ্রীষ্মপ্রধান, তবে এখানকার যা শীত সেটা সেখানকার গ্রীষ্মকালের মতো, এখানে মানিয়ে নিতে তার খুব কষ্ট হবে, সেটাও তিনি জানিয়েছিলেন। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য বিন্দুমাত্র পাবার উপায় নেই, এটাও তিনি জানিয়েছিলেন চিঠির মধ্যে। এসব সত্ত্বেও যদি তিনি এখানে আসতে চান তবে তিনি আসুন, তাহলে তাকে তিনি স্বাগত জানাচ্ছেন। অবশ্যই তিনি এটা বলেছিলেন যে অবশ্যই তাকে তিনি শতবার স্বাগত জানাচ্ছেন, কিন্তু আসার আগে তিনি যেন সবটা ভেবেচিন্তে এখানে আসেন, কারণ এখানকার জলবায়ু তার উপযুক্ত নয়, এখানকার মানুষজন তার উপযুক্ত নয়। এখানে অর্ধ উলঙ্গ নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাওয়া যাবে, অর্থাৎ এখানকার মানুষজন কিন্তু সবাই যে শিক্ষিত, সবাই যে প্রকৃত তথ্য নিরূপণ করার মতো ক্ষমতা আছে প্রত্যেকের, তা কিন্তু নয়। এটাই বলতে চেয়েছেন স্বামী বিবেকানন্দ। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য নেই, সর্বত্র যেমন এখানেও তেমনি। আমাকে তুমি
সবসময় তোমার সঙ্গে না পেলেও তোমার বিপদের সময় কিন্তু তুমি আমাকে পাবে, এটাও তিনি আশ্বাস দিয়েছিলেন। যদি তিনি কাজে ফেলিওর হন তাহলে স্বামী বিবেকানন্দ তাকে সাহায্য করবেন, এই আশ্বাসও তিনি দিয়েছিলেন। কর্মে ঝাঁপ দেবার আগে বিশেষভাবে চিন্তা করতে এবং কাজের পরে যদি বিফল হয় তাহলে তিনি যে তাকে দেখবেন বা সাহায্য করবেন, এই আশ্বাসও তিনি দিয়েছিলেন। যদি কাজে বিরক্তি আসে তাহলে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার দিক থেকে কোনো রকম কোনো দ্বিধা থাকবে না, তিনি তাকে সাহায্য করবেন। কারণ তিনি এটাও বলেছেন, মরদ কে বাত হাতি কা দাঁত, একবার বেরিয়ে গেলে আর ভেতরে ঢোকানো যায় না। সুতরাং তিনি যে কথা বলেছেন সেটা তিনি মেনে চলবেন, তিনি শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবেন। এরপরে তিনি এটাও বলেছিলেন যে তিনি মিসেস সেভিয়ার বা মিস মুলারের সঙ্গে তিনি এখানে আসতে চান, কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গে এলে যে তার উপরে বা তার সঙ্গেই থাকতে হবে এমনটা নয়। স্বামী বিবেকানন্দ এইভাবে সাবধান করে দিয়ে বলেছিলেন যে তাকে স্বাবলম্বী হতে হবে, কারো অনুগত হয়ে থাকলে তার চলবে না, তাহলে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। 2-4 দিন হয়তো তার সঙ্গে থাকতে পারবে, কিন্তু তারপরে তাকে নিজের মতো স্বাধীন হয়ে বেঁচে থাকতে হবে, নিজের মতো হয়ে বেঁচে থাকতে হবে। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, তিনি স্নেহময়ী, মমতাময়ী, দয়াময়ী। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এটাও তিনি জানিয়েছিলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে, অর্থাৎ আমাদের ভগিনী নিবেদিতাকে। কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কর্মপ্রণালী নেই। তিনি এলে, অর্থাৎ মিস মার্গারেট নোবেল যদি এখানে আসে তাহলে তাকে সহকর্মী রূপে তাকে কাছে পেতে পারে, কিন্তু তাতে তাদের ও তার উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে তাকে দাঁড়াতে হবে, অর্থাৎ এদের উপর নির্ভর করে থাকলে চলবে না। এটা স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট নোবেলকে বলেছিলেন। আমেরিকার সংবাদে তিনি জানতে পেরেছেন যে তার 2জন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারতবর্ষে আসবেন। মিস ম্যাকলাউডকে যে মিস নোবেল আমেরিকাতে দেখেছেন সে কথাও তিনি লিখেছেন সেই চিঠিতে। সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা সেই মহিলা, সেই পরিহিতা মহিলাটি মিসেস বুলের বয়স প্রায় 50। তিনি আমেরিকায় স্বামী বিবেকানন্দের সঙ্গে কাজ করেছেন বা দেখা করেছেন বা তিনি বন্ধু ছিলেন। তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন। সুতরাং স্বামী বিবেকানন্দের পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে হয়তো পথের ক্লান্তি কিছুটা দূর হবে বা পথের সঙ্গী হয়ে আসতে পারবে, কিন্তু তাতে পথের একঘেয়েমি দূর হবে, কিন্তু তাদের সঙ্গে সারা জীবন কাটানো যাবে না। মিস স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে তিনি সুখী হয়েছেন, কিন্তু চিঠিটি বড় রুক্ষ এবং প্রাণহীন। লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়ে দেশে আসছেন। সুতরাং মিস মার্গারেট নোবেল যদি ভারতবর্ষে কাজ করার জন্য আসেন তাহলে তাকে ভেবেচিন্তে ভারতবর্ষে আসতে হবে। কারোর সঙ্গে কারো সাহায্য পাওয়ার জন্য বা কারোর সঙ্গে থাকার জন্য কারো উপরে ডিপেন্ড করে এলে তিনি আসবেন না, এটাও তিনি বলে দিয়েছেন। তাছাড়া এখানকার জলবায়ু, এখানকার মানুষজন, এখানকার পরিস্থিতি কেমন সেটাও তিনি জানিয়ে দিয়েছেন এবং এটাও বলেছেন যে তাকে একাই জীবন কাটাতে হবে। তবে যদি সে ফেলিওর হয়, অর্থাৎ এখানে তার ভালো না লাগে, কাজে ভালো না লাগে, আসার পরে কাজ করতে করতে যদি ভালো না লাগে তবে তিনি সারা জীবন তার পাশে থাকবেন, এটাও আশ্বাস দিয়েছেন। কিন্তু তাকে বুঝে শুনে এই ভারতবর্ষে আসতে হবে, এটা স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট নোবেলকে বলেছেন, এলিজাবেথ নোবেলকে বলেছেন। কারণ মিস মার্গারেট নোবেল, এলিজাবেথ নোবেল হলেন স্বামী বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠা এবং অন্যতমা শিষ্যা। তাকে তিনি এই চিঠিটি লিখেছিলেন আলমোড়া থেকে। এই গল্পটি যে আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য।
পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।